আজ আমরা এমন এক ঐতিহাসিক চরিত্রকে নিয়ে কথা বলবো যার দুটো সম্পূর্ণ আলাদা পরিচয় রয়েছে। একটা পরিচয় লোকমুখে ফেরা কিংবদন্তিতে, আর অন্যটা ইতিহাসের পাতায় থাকা নথিতে। ভারতের স্বাধীনতা সংগ্রামের গল্প তো আমাদের সবারই কমবেশি জানা। কত বড় বড় ঘটনা, কত বিখ্যাত নেতানেত্রীদের কথা আমরা পড়েছি, শুনেছি। কিন্তু এমনও কি হতে পারে যে এই সংগ্রামের একেবারে প্রথম দিকের একজন নায়কের কথা আমাদের ইতিহাস মনেই রাখেনি? এমন একজনের কথা যিনি কিনা আমাদের পরিচিত বিদ্রোহগুলোরও কয়েক দশক আগে ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বলে শোনা যায়। যেমন ধরুন শ্রীনিবাস রাওয়ের এই লেখাটা। এখানে তিলকা মাঝিকে একজন অকুতোভয় স্বাধীনতা সংগ্রামী হিসেবে দেখানো হয়েছে, কিন্তু গল্পটা আসলে এর চেয়েও অনেক বেশি জটিল। চলুন প্রথমে আমরা তিলকা মাঝির সেই জনপ্রিয় পরিচয়টা দেখি, যেখানে তাকে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম দিকের একজন বিদ্রোহী নেতা হিসেবে তুলে ধরা হয়। আচ্ছা, সবচেয়ে মজার ব্যাপার হলো ওর নামের মধ্যেই যেন পুরো চরিত্রটা লুকিয়ে আছে। তিলকা শব্দটার মানেই হল রাগী লাল চোখের ব্যক্তি, যা তার বিদ্রোহী সত্তাকেই তুলে ধরে। আর মাঝি তো নেতা বা গ্রামপ্রধানের উপাধি। প্রচলিত গল্প অনুযায়ী তার জীবনের পথটা ছিল বেশ নাটকীয়। ১৭৫০-এর জন্ম, তারপর ১৭৭০-এর দুর্ভিক্ষ তাকে বিদ্রোহী করে তোলে। ১৭৮৪-তে তিনি নাকি ব্রিটিশ অফিসার অগাস্টাস ক্লিভল্যান্ডকে হত্যা করেন, আর তার পরের বছরই মানে ১৭৮৫-তে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এক কথায় এক বীরের আত্মত্যাগের কাহিনী। এই গল্পটা শুনতে যতটা বীরত্বপূর্ণ, ততটাই বড় একটা প্রশ্নচিহ্ন তৈরি হয় যখন আমরা সেই সময়ের আসল কাগজপত্র বা নথি দেখতে যাই। তখনই একটা ঐতিহাসিক ধাঁধা সামনে এসে দাঁড়ায়। তো মূল প্রশ্নটা হল, সরকারি রেকর্ড বা নথিগুলোতে ঠিক কী লেখা আছে? ভাবা যায়, ইতিহাসবিদ দীনেশ নারায়ণ বর্মা যখন এই ব্যাপারটা সামনে আনলেন তখন সবাই অবাক। তিনি দেখালেন যে প্রায় ২০০ বছর ধরে, মানে ১৯৬৫ সাল পর্যন্ত সরকারি কোনো কাগজপত্রে বা স্বাধীনতার পরের কোনো লেখাতেও তিলকা মাঝি নামে কোনো নেতার উল্লেখই নেই, একদমই নেই। তাহলে চলুন কিংবদন্তি আর ইতিহাসের নথির মধ্যেকার ফারাকগুলো একটু পাশাপাশি রেখে দেখি, তাহলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এখানেই দেখুন কিংবদন্তি আর ইতিহাসের ফারাকটা কতটা স্পষ্ট। একদিকে বলা হচ্ছে তিলকা মাঝির বিষাক্ত তীরে ক্লিভল্যান্ডের মৃত্যু হয়েছে, অথচ সরকারি রেকর্ড বলছে একেবারে অন্য কথা। সেখানে লেখা আছে তিনি জাহাজের ওপর জ্বরে ভুগে মারা যান। দুটো তথ্য তো একটার সাথে আরেকটার কোনোভাবেই মেলে না। আবার দেখুন, কিংবদন্তিতে বলা হয় তিলকা মাঝির আসল নাম ছিল নাকি জবরা পাহাড়িয়া, কিন্তু ইতিহাসে জবরা পাহাড়িয়া নামে সত্যি একজন ছিলেন, যাকে বলা হতো কুখ্যাত দস্যু, এবং তিনি পরে ব্রিটিশদের হয়েই কাজ করেন। এই জবরা পাহাড়িয়ার সাথে তিলকা মাঝির কোনো যোগসাজশের প্রমাণ কিন্তু ইতিহাসবিদরা পাননি। তাহলে প্রশ্নটা হল, যদি পুরনো দিনের কোনো রেকর্ডে তার নাম না থাকে, তাহলে তিলকা মাঝি কিভাবে আজকের দিনে এত বড় একজন নায়ক হয়ে উঠলেন? এর উত্তরটা পাওয়া যায় আধুনিক ইতিহাসে। ১৯৭০ সালে একজন লেখকের বইতে প্রথম তিলকা মাঝির গল্পটা বিস্তারিতভাবে আসে। এরপর ৮০-র দশকে ভাগলপুরে তার মূর্তি বসে, আর ১৯৯১ সালে তো ভাগলপুর বিশ্ববিদ্যালয়ের নামই হয়ে যায় তিলকা মাঝি ভাগলপুর বিশ্ববিদ্যালয়। অর্থাৎ তার পরিচিতিটা তৈরি হয়েছে তুলনামূলকভাবে হালফিলে। তাহলে আসল ব্যাপারটা কি? আসল ব্যাপারটা হলো, ঐতিহাসিক প্রমাণ থাকুক বা না থাকুক, তিলকা মাঝির চরিত্রটা আজ আদিবাসী সমাজ এবং শোষিত মানুষের কাছে একটা বিরাট প্রতীক। এটা তাদের পরিচয়, তাদের গর্ব আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের এক শক্তিশালী আইকন। এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, ইতিহাস আসলে কী? ইতিহাস কি শুধু মহাফেজখানায় রাখা শুকনো কাগজপত্র, নাকি মানুষের মুখে মুখে ফেরা গল্প, তাদের স্মৃতি, তাদের বিশ্বাস, এগুলোর মধ্যেও কি ইতিহাস লুকিয়ে থাকে? তিলকা মাঝির কাহিনী আমাদের ঠিক এই প্রশ্নটাই ভাবতে শেখায়।